প্রিয় ছাত্রীরা, বিএসএস প্রথম বর্ষের, আজকে তোমাদের সাথে আমি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের পত্র শিরোনাম সামাজিক ইতিহাস ও নৃবিজ্ঞান। সামাজিক ইতিহাস ও নৃবিজ্ঞানের ভেতরে আমরা সামাজিক ইতিহাসের উপরে প্রথম আলোচনা শুরু করেছি। বেশ কয়েকটা ক্লাস নিশ্চয়ই তোমরা পেয়েছো। আজকে বরাবরই আমরা সামাজিক ইতিহাসের অধ্যায় তৃতীয় অর্থাৎ তৃতীয় অধ্যায়ের উপরে আলোচনা রেখেছি। তৃতীয় অধ্যায় থেকে যে বিষয়গুলো আলোচনা করা হবে তোমরা একটু স্ক্রিনে দেখে নাও। আমরা তৃতীয় অধ্যায় থেকে যে বিষয়গুলো আলোচনা করব, আসলে তৃতীয় অধ্যায়টা সভ্যতার উপরে। প্রথমে আমরা সভ্যতা কী সেটা কিছুটা আলোচনা করব। নদী তীরবর্তী সভ্যতার উন্মেষ কীভাবে হলো, নদী তীরবর্তী সভ্যতার সংজ্ঞা অর্থাৎ নদী তীরবর্তী সভ্যতা কী, সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য বা অবদান বলতে পারো, যেটা বৈশিষ্ট্য সেটাকে অবদান হিসেবে বলা যায়, ও পতনের কারণসমূহ আলোচনা হবে। ব্যাবিলনীয় সভ্যতার বৈশিষ্ট্য অথবা অবদান ও পতনের কারণ, মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্য অথবা অবদান ও পতনের কারণ, এবং সর্বশেষ চৈনিক সভ্যতা। তো আজকের আমরা যে টপিকস অধ্যায় তৃতীয় থেকে আমরা ঠিক করেছি আজকের জন্য আলোচনা হবে, সেটা হবে সভ্যতা কী, নদী তীরবর্তী সভ্যতার উন্মেষ, নদী তীরবর্তী সভ্যতার সংজ্ঞা, এবং সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য বা অবদান ও পতনের কারণ। পতনটা আজকে আলোচনা হবে না, আজকে সিন্ধু সভ্যতার আসলে বৈশিষ্ট্য বা অবদানের উপরে আলোচনাটা মেজর থাকবে। ঠিক আছে, আমরা প্রথমে সভ্যতা কী সেটা সংক্ষিপ্ত পরিসরে জানার চেষ্টা করছি। ছাত্রীরা, যেটা বলছিলাম, প্রথমে আমরা সভ্যতা কী সেটা জানার চেষ্টা করব। সভ্যতার বিষয়টা আসলে সংস্কৃতি হলো সভ্যতার প্রাণ, এবং যাকে কেন্দ্র করে সভ্যতার আবির্ভাব ঘটেছে বা ঘটল বলা যায়। সভ্যতা বলতে মানব সমাজের উন্নততর অবস্থাকে বোঝায়। ছাত্রীরা, তোমরা খেয়াল করো, ব্যুৎপত্তিগত দিক থেকে সভ্যতার ইংরেজি প্রতিশব্দ দেখানো হচ্ছে সিভিলাইজেশন। শব্দটি ল্যাটিন শব্দ সিভিস থেকে এসেছে, যার অর্থ হলো নাগরিক। সুতরাং সিভিলাইজেশন শব্দটির অর্থ হলো সুসভ্য নাগরিক সমাজ, যেখানে নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে। দার্শনিক ভলতেয়ার সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন। মন্টেস্কো এবং হান্টিংটন যৌথভাবে সভ্যতার সংজ্ঞায়িত করেছেন। সভ্যতা হলো ভৌগোলিক তথা প্রাকৃতিক পরিবেশের একটি আশীর্বাদপুষ্ট ফসল। এরপরে তোমরা লক্ষ্য করো, সভ্যতা নিয়ে আরও কিছু সংজ্ঞা দেখানো হচ্ছে, একটু খেয়াল করো। টিভি বটমর সভ্যতাকে সংজ্ঞায়িত করেছে। তিনি বলতে চেয়েছেন, সভ্যতা বলতে আমরা একটি জটিল সংস্কৃতিকে সাংস্কৃতিক রূপকে বুঝি, যা কয়েকটি সুনির্দিষ্ট সমাজে প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো দ্বারা গঠিত। আমি আবার বলছি, তিনি বলতে চেয়েছেন সভ্যতা বলতে আমরা একটি জটিল সাংস্কৃতিক রূপকে বুঝি, যা কয়েকটি সুনির্দিষ্ট সমাজের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো দ্বারা গঠিত। তারপরে গিলিনের মতে সভ্যতা হচ্ছে সংস্কৃতির অধিকতর জটিল এবং বিবর্তিত রূপ। আবার খেয়াল করো, সভ্যতা হচ্ছে সংস্কৃতির অধিকতর জটিল এবং বিবর্তিত রূপ। হ্যাঁ ছাত্রীরা, আরেকটি সংজ্ঞা দেখা যাচ্ছে, দার্শনিক কান্ট, আমরা হাইলাইট করেছি। দার্শনিক কান্ট বলেন সভ্যতা হচ্ছে মানুষের আচরণের বাইরের দিক। আমরা চারটি সংজ্ঞা দেখানোর চেষ্টা করেছি। এই চারটি সংজ্ঞার আলোকে যদি আমরা বলি যে সভ্যতা কী, সভ্যতা হলো সংস্কৃতির অধিকতর জটিল এবং অগ্রগতির ফল, যা বংশ পরম্পরায় লাভ করা যায়। বস্তুত এটি হলো নগর প্রপঞ্চ।
তো এটি ছিল আমাদের সভ্যতা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু সংজ্ঞার আলোকে আলোচনা। এখন আমরা নদী তীরবর্তী সভ্যতার উন্মেষটা কী সেটা সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। ছাত্রীরা, যেটা বলছিলাম, নদী তীরবর্তী সভ্যতার উন্মেষ। খ্রিস্টপূর্ব 5000 অব্দে পৃথিবীর প্রাচীনতম সভ্যতার বিকাশ ঘটে এশিয়া উত্তর আফ্রিকায়। পশ্চিম এশিয়ার মেসোপটেমিয়া, চীন, ভারতবর্ষ এবং উত্তর আফ্রিকার মিশরে যে নগর সভ্যতা গড়ে উঠেছিল সেগুলো সবই ছিল নদ নদী বা নদী তীরবর্তী সভ্যতা। ছাত্রীরা, সভ্যতার উন্মেষের দিক হতে কাল পরম্পরা বিচারে ইউফ্রেটিস টাইগ্রিস অববাহিকা, নীলনদ অববাহিকা, সিন্ধু নদ অববাহিকা এবং চীনের হুয়াংহো বা পিত নদী অববাহিকার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। নদ নদীর উর্বর অববাহিকায় কৃষিকে কেন্দ্র করে গড়ে ওঠে ঐশ্বর্যশালী প্রাচীন সভ্যতাসমূহ। নদী তীরবর্তী সভ্যতা কৃষিপ্রধান। কৃষি ছিল এ সকল সভ্যতার জীবনী শক্তি। অধিকাংশ পণ্ডিতদের মতে মেসোপটেমিয়াতে সভ্যতার প্রথম উদয় হয়েছিল। মেসোপটেমিয়ার পূর্বাঞ্চলে এলাম নামক স্থানে খ্রিস্টপূর্ব 5000 অব্দে প্রথম জনবসতি নিদর্শন পাওয়া যায় এবং নদী উপত্যকায় দুটি নবপলীয় সংস্কৃতির অস্তিত্বের প্রমাণ রয়েছে। এইভাবে আমাদের নদী তীরবর্তী সভ্যতাগুলোর উন্মেষ ঘটেছে। ছাত্রীরা, নদী তীরবর্তী সভ্যতার সংজ্ঞা। সংস্কৃতি সৃষ্টিকারী মানুষ স্বীয় অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখা, প্রকৃতির উপর অধিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং উন্নত জীবনের প্রত্যাশায় সমন্বিত কর্মপ্রচেষ্টা চালায়। এই কর্মপ্রচেষ্টার ফসল হলো সভ্যতা। সমাজের সভ্যতার ক্রমবিকাশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে পৃথিবীর প্রাচীনতম সভ্যতার বিকাশ ঘটে এশীয় আফ্রিকা মহাদেশে। মিশর, মেসোপটেমিয়া, ভারত ও চৈনিক সভ্যতা হলো আদি সভ্যতার লীলাভূমি। এই সকল সভ্যতাগুলো গড়ে উঠেছিল নীল, টাইগ্রিস, ইউফ্রেটিস, সিন্ধু, হুয়াংহো, ইয়াংশি, কিয়াং প্রভৃতি নদীর অববাহিকায়। আদি সভ্যতার এই তীর্থস্থানগুলো নদী অববাহিকা বা নদ নদীকে কেন্দ্র করে বিকশিত হয় বিধায় নৃবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীরা এই সভ্যতাগুলোকে নদী তীরবর্তী বা নদীমাতৃক সভ্যতা নামে আখ্যায়িত করেন। টিকে থাকা বা বেঁচে থাকার জন্য পানির গুরুত্ব অপরিসীম। কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ এবং অন্যদিকে বাণিজ্যের জন্য সহজ পরিবহন ব্যবস্থার উদ্ভাবন ও পরিচালনার যুগ প্রদান করে নদ নদী আবির্ভূত হয়েছে সভ্যতা সৃষ্টির শ্রেষ্ঠ সহায়ক শক্তি হিসেবে। আর এই কারণে প্রাচীন সভ্যতাগুলো কোনো না কোনো বড় বা শক্তিশালী খরস্রোত নদীর তীরে গড়ে ওঠে। যেমন মিশরকে বলা হয় নীল নদের দান। অতএব দেখা যায় প্রাচীন সকল সভ্যতার বিকাশ প্রাপ্তির সাথে নদীর গভীর যোগসূত্র ছিল বা প্রত্যেকটি সভ্যতাই পানি বা নদীর নিয়মিত উৎসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। নদীকেন্দ্রিক বিকশিত এই সকল সভ্যতাকে নদী তীরবর্তী সভ্যতা বা রিভার ভ্যালি সিভিলাইজেশন নামে আখ্যায়িত করা হয়। এটি ছিল আমাদের নদী তীরবর্তী সভ্যতার ছোটোখাটো একটা সংজ্ঞা, অর্থাৎ নদী তীরবর্তী সভ্যতা কি সেটার ছোটোখাটো একটা অ্যান্সার। ছাত্রীরা, আজকের আলোচনার শেষ টপিকসে এসেছি আমরা। শেষ টপিকসটি হবে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য অবদান। তো সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য যেগুলো আমরা রাখার চেষ্টা করেছি, তোমরা একটু খেয়াল করো, দেখতে পাচ্ছ এখানে ধারাবাহিকভাবে কিছু
আলাদা নাম লেখা হয়েছে, অর্থাৎ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। সিল, মৃৎপাত্র, প্রাণীর প্রতিকৃতি, খেলনা, অলঙ্কার, রাস্তা, পানি সরবরাহ, পয়ঃপ্রণালী, ডাস্টবিন ব্যবস্থা, সড়কবাতি, নগর প্রতিরক্ষা ব্যবস্থা, সাধারণ বাড়িঘর, বাটখারা, পরিমাপ, দুর্গ এবং বৃহৎ প্রাসাদসমূহ। এরপরে আরও কিছু আছে, তোমরা খেয়াল করো। ছাত্রীরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে শস্যাগার, স্নানাগার, শিল্পকলা, সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, কৃষি ও পশুপালন, রাজনৈতিক ব্যবস্থা, লিখন পদ্ধতি। তো আজকে আমরা এগুলো, প্রথমে যে পয়েন্টটি ছিল সিল, আমরা সেটার উপরে আলোচনা রাখবো। সিলের আলোচনাটা খেয়াল করবে। আমরা সিল জিনিসটা কি একটু খেয়াল করো, যেখানে আমি আবার দেখানোর চেষ্টা করছি, আমি পেজটি রাখছি। সিল, মৃৎপাত্র, প্রাণীর প্রতিকৃতি, খেলনা, অলঙ্কার, রাস্তা, এগুলো আসলে কিছু খনন কার্যের ভিত্তিতে পাওয়া গিয়েছিল, প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ভিত্তিতে পাওয়া গিয়েছিল। ছাত্রীরা, সিন্ধু সভ্যতার প্রধান প্রধান যে বৈশিষ্ট্য আমরা আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতায় তোমরা এখন দেখতে পাচ্ছ প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে সিন্ধু সভ্যতার বেশ কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়, এবং যে নিদর্শনগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য বা অবদান হিসেবে উপস্থাপন করছি। শুরুতে আমরা বলে রাখি 1921 সালে পাঞ্জাবের মন্টগোমারি জেলায় হরপ্পা অঞ্চলে এবং 1922 সালের সিন্ধু লারকানা জেলার 1922 সালের সিন্ধু লারকানা একটু খেয়াল করো, সিন্ধু লারকানা, এখানে আমি দেখানোর চেষ্টা করছি। সিন্ধু লারকানা জেলায় মহেঞ্জোদারো অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালিয়ে সিন্ধু সভ্যতার নিদর্শন উদ্ধার করা হয়, এবং প্রকৃতিগত দিক থেকে দেখা যায় যে হরপ্পার চেয়ে মহেঞ্জোদারোর প্রভাবই বেশি, তাই অনেকে সিন্ধু সভ্যতাকে মহেঞ্জোদারো সভ্যতা নামেও বর্ণনা করে থাকেন। তাহলে আসো কী কী নিদর্শন পাওয়া যায় এবং যেগুলো বৈশিষ্ট্য হিসেবে আমরা উল্লেখ করতে পারি, সেটি হচ্ছে সিল। সিন্ধু সভ্যতার সাংস্কৃতিক বিকাশধারায় একটি বড় রকমের নিদর্শন হলো হরপ্পা মহেঞ্জোদারোতে প্রাপ্ত প্রায় 25,600 সিল। এসব সিলগুলো বিভিন্ন আকার আকৃতির ছিল। এসব সিলগুলো সাধারণত নরম পাথরের তৈরি। শিল্পীগণ অত্যন্ত দক্ষতা, নিপুণতার সাথে ছুরি, বাটাল, ছেদক ও করাত দিয়ে পাথরগুলোকে কেটে বিভিন্ন আকার আকৃতির সিল তৈরি করত। তবে এই মানগুলোর মধ্যে বেশিরভাগের আকার আকৃতি ছিল গোলাকার। তো এই সিলগুলো সিন্ধু সভ্যতার লিখন পদ্ধতিকে নির্দেশ করছে, কারণ এই সিলগুলো কোনো বিশেষ করে বিভিন্ন চিহ্ন, জীবজন্তুর প্রতিকৃতির বিষয়বস্তু ছিল। খনন কার্যের ফলে বেশ কিছু সিল পাওয়া যায়, যার পাঠোদ্ধার করা অনেক সম্ভব হয়নি। এরপরে মৃৎপাত্র খনন কাজে বিভিন্ন আকার আকৃতি ও গড়নের মৃৎপাত্র পাওয়া গিয়েছে। এই পাত্রগুলো মেসোপটেমিয়ার সভ্যতার সাথে সঙ্গতিপূর্ণ ছিল, মানে এই যে পাত্রগুলো পাওয়া যায় সেগুলো মেসোপটেমিয়ার সাথে অনেকটা মিল ছিল। তারপর বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি পাওয়া যায়। হরপ্পা মহেঞ্জোদারোতে বিভিন্ন উপত্যকায় পশু, হাতি, গন্ডারের প্রতিকৃতি পাওয়া গিয়েছে। এগুলো পশুপালন যুগের সভ্যতার নিদর্শন হিসেবে মেসোপটেমিয়ার সাথে সঙ্গতিপূর্ণ ছিল। এরপরে যেটা আমরা লক্ষ্য করছি, খেলনা পাওয়া গিয়েছে। বিভিন্ন খেলনার গাড়ি তৈরি করেছিল শিল্পীরা, 2 চাকার, এই জিনিসগুলো পাওয়া গিয়েছিল। এগুলো সিন্ধু সভ্যতার খনন কার্যের ফলে সিন্ধু সভ্যতার এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। আসলে নিদর্শন বলা যায়, আবার বৈশিষ্ট্য বলা যায়। এরপরে তোমরা খেয়াল করো, এখানে তোমার কিছু অলঙ্কার পাওয়া গিয়েছিল, এবং অলঙ্কারের ভেতরে কী টাইপসের অলঙ্কার ছিল? অলঙ্কারগুলো ছিল স্বর্ণ, রৌপ্য, তামা ও ব্রোঞ্জের অলঙ্কার ছিল। সেই সময়কালের মানুষ, সিন্ধু সভ্যতার সময়কালের মানুষেরা স্বর্ণ, রৌপ্য, তামা, ব্রোঞ্জের অলঙ্কার পরতো। তার মানে গহনার যে বৈশিষ্ট্য সেগুলো ছিল, এবং তারা কি ধরনের গহনা পরতো, আইটেম কী ছিল? আংটি পরতো, বালা পরতো, নাকফুল পরতো, নেকলেস পরতো, কানের দুল, বাজুবন্ধ প্রভৃতি তারা ব্যবহার করত। এরপরে আমরা যদি বলি,
এই সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সুশৃঙ্খল ও স্বাস্থ্যসম্মত নগর জীবন। মানে সিন্ধু সভ্যতার এই নগর জীবনই আসলে সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য। এই নগর জীবন এত সুসজ্জিত, এত সুশৃঙ্খল এবং স্বাস্থ্যসম্মত ছিল, যা এখনকার বর্তমান সময়ের জন্য একটা এক্সাম্পল হিসেবে থেকে যায়। নিম্নে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার নগর পরিকল্পনার কথা বৈশিষ্ট্যগুলো দেখানো হলো। নগর বৈশিষ্ট্য কী হতে পারে তোমরা একটু খেয়াল করবে ছাত্রীরা। এখানে লক্ষ্য করো 6 নম্বর পয়েন্টে রাস্তার উল্লেখ আছে। তার মানে তখনকার নগরের যে বৈশিষ্ট্য ছিল, আমরা নগরের বৈশিষ্ট্যের ভেতরে আমরা প্রথমে রাস্তার কথা বলছি। নগরে দুটো রাস্তা ছিল সোজা প্রশস্ত সরলরেখার মতো। উভয় নগরের রাস্তাগুলো একই মাপের প্রশস্ত ছিল। প্রধান সড়ক 10.67 মিটার চওড়া ছিল এবং ছোট পথগুলো 1.52 মিটার চওড়া ছিল। এবং রাস্তাগুলো এমনভাবে নির্মাণ করার অন্যতম কারণ ছিল প্রবল বাতাসে ঘরগুলোর ক্ষতিসাধন না হওয়া। সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তার প্রান্তসীমার বাড়িগুলো বৃত্তাকারে তৈরি করা হতো। রাস্তার পাশে বাড়ি তৈরি করতে হলে কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হতো। এরপরে পানি সরবরাহ ব্যবস্থা ছিল তখনকার হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য, অর্থাৎ সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য জনজীবনের জন্য পানি সরবরাহ করা। প্রত্নতাত্ত্বিক খনন কাজের ফলে হরপ্পা মহেঞ্জোদারোর বিভিন্ন অঞ্চলে পানি সরবরাহের এখানে লক্ষ্য করো কূপের সন্ধানের কথা থাকবে। কূপের সন্ধান পাওয়া যায়। কূপের সন্ধান পাওয়া গেছে। এরপর লক্ষ্য করো শাসকগণ, মানে তখনকার নগর শাসক যারা ছিল, শাসকগণ নগরবাসীদের জন্য রাস্তার ধারে কূপ খনন করত। তাছাড়া ব্যক্তিগত উদ্যোগেও বাড়ির সামনে কূপ খননের ব্যবস্থা ছিল। কূপগুলোর চারপাশে ইটের উঁচু গাঁথুনি দেওয়া হতো। উভয় নগরবাসীর পানীয় জল ও গৃহস্থালির কাজের জন্য এই কূপের পানি ব্যবহার করা হতো বা ব্যবহার করত। ছাত্রীরা দেখতে পাচ্ছ পয়ঃপ্রণালী। নগর জীবনের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা হিসেবে পয়ঃপ্রণালী ব্যবস্থা ছিল। রাষ্ট্রীয় উদ্যোগে লক্ষ্য করে এখানে আছে রাষ্ট্রীয় উদ্যোগ ও ব্যক্তিগত উদ্যোগের সাহায্যে পয়ঃপ্রণালী ব্যবস্থা পরিচালিত হতো। নগরের প্রতিটি বাড়ির যাতে ময়লা আবর্জনা দ্বারা নোংরা না হতে পারে সেজন্য রাস্তার পাশে প্রশস্ত ড্রেন ছিল। ড্রেনগুলো ইটের তৈরি ছিল এবং ঢাকনাও ছিল এবং ড্রেনগুলোর যুক্ত নদীর সাথে সংযুক্ত ছিল। ড্রেনগুলোর শেষ সীমানা নদীর সাথে ছিল। রাস্তার পাশ দিয়ে যে ড্রেনগুলো ছিল তা 0.76 থেকে 0.91 মিটার গভীরে ছিল। বাড়ি থেকে ড্রেনগুলোতে পানি বের করার জন্য পোড়া ইটের নল ব্যবহার করা হতো। সময়মতো ড্রেন ও নল পরিষ্কার করার ব্যবস্থা ছিল সিন্ধু সভ্যতার সেই নগর জীবনে। এরপরে খেয়াল করো ডাস্টবিনের ব্যবস্থা। নগর পরিষ্কার রাখার জন্য হরপ্পা মহেঞ্জোদারোতে ডাস্টবিনগুলো ব্যবস্থা ছিল এবং এই ডাস্টবিনগুলো চারকোনা ইটের তৈরি। ডাস্টবিনগুলো পূর্ণ হওয়ার পূর্বে কর্তৃপক্ষ এগুলোকে পরিষ্কার করার ব্যবস্থা করত। তাছাড়া রাস্তার পাশে গণশৌচাগারের ব্যবস্থা ছিল। সড়কবাতি। নাগরিক সুবিধা প্রদানের জন্য নগর কর্তৃপক্ষ রাজপথের ধারে সমান দূরত্বে ল্যাম্পপোস্ট স্থাপন করেছিল। এতে নগরবাসীর চলাচলের সুবিধা সহ নগরে চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই কমে গিয়েছিল। এরপরে নগর প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে হরপ্পা মহেঞ্জোদারো বহিরাক্রমণ থেকে রক্ষার জন্য উভয় নগরীতে পুরু ও উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। উভয় নগরের পশ্চিম দিক ঘেঁষে দুর্গপ্রাচীর ছিল। দুর্গপ্রাচীরে উভয় নগরীর শাসকবর্গের বাসস্থান ও প্রশাসন বিভাগীয় ভবন অবস্থিত ছিল। হরপ্পা নগরীর দুর্গটি 6.10 মিটার থেকে 7.62 মিটার পর্যন্ত ছিল।
এরপরে তোমরা খেয়াল করো সাধারণ বাড়িঘর কেমন ছিল তখনকার সময়ে। তখনকার সময় বাড়িঘরগুলো ছিল আসলে সিন্ধু সভ্যতার সাধারণ বাড়ির প্রবেশদ্বার ছিল সড়কমুখী, অর্থাৎ বাড়ি থেকে সরাসরি সড়কের দিকেই যাওয়ার মতো পথ তৈরি করা হতো। প্রতিটি গৃহে তিনটি কক্ষ, একটি চত্বর ছিল। কক্ষগুলো এমনভাবে তৈরি ছিল যে আলো বাতাস অতি সহজে ঢুকতে পারত, এবং আলো বাতাসের কখনো স্বল্পতা ছিল না। চত্বরটি ছিল উন্মুক্ত। এই উন্মুক্ত চত্বরের চারদিকে কুঠুরি নির্মিত হতো। একটি দ্বিতল বাড়িও দেখা গেছে কাঠ, নলখাগড়া ও কাদামাটির প্লাস্টার দিয়ে এইসব দ্বিতল বাড়ির ছাদ তৈরি করা হতো। এরপরে কিছু বাটখারা পাওয়া গিয়েছিল খনন কার্যে, মানে তখন আসলে বিভিন্ন জিনিসের পরিমাপের ক্ষেত্রে বাটখারা ব্যবহার হতো, সেই সময়কালে সেগুলো পাওয়া গিয়েছে। এরপরে পরিমাপ করার পদ্ধতি, কী ধরনের পরিমাপের পদ্ধতি ছিল? অধিবাসীদের পরিমাপের, হরপ্পা মহেঞ্জোদারো নগরের অধিবাসীরা পরিমাপের ব্যাপারে যথেষ্ট সতর্ক ছিল। তারা দৈর্ঘ্য, তারা আসলে খেয়াল করো তাদের পরিমাপের ক্ষেত্রে যে জিনিসটা ছিল, তারা পরিমাপ করতো কিভাবে? পরিমাপ যেভাবে করতো, পরিমাপের জন্য স্কেলের ব্যবহার করত। তাদের স্কেলের দৈর্ঘ্য ছিল 0.52 মিটার, যা আধুনিক স্কেলের সাথে অনেকটা আমরা তুলনা করতে পারি। এরপরে স্থাপত্যের ক্ষেত্রে তাদের অনেক অবদান ছিল সিন্ধু সভ্যতার। স্থাপত্যের ক্ষেত্রে খেয়াল করো ছাত্রীরা সিন্ধু সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে ছিল দুর্গ। হরপ্পা মহেঞ্জোদারোকে বহিরে আক্রমণ থেকে রক্ষা করার জন্য কিছু পুরু উঁচু প্রাচীর ছিল এবং বৃহৎ প্রাসাদ লক্ষ্য করা যায়। শস্যাগার ছিল, তার মানে খাবার দাবার সংরক্ষণের ব্যবস্থা ছিল সেখানে খুব উন্নত, এবং স্নানাগার ছিল, এখনকার সুইমিং পুলের সাথে তুলনা করা যায়। তারপরে শিল্পকলা, স্বর্ণ, রূপা, তামা, ব্রোঞ্জ তৈরির কিছু অলংকার তখনকার কারিগররা খুব নিপুণ হাতে বানাতো, এবং হাতির দাঁত ও পশুর হাড় দিয়ে চিরুনীয় সূচ বানানো হতো। তামা ও ব্রোঞ্জের কিছু ছুরি এবং কুঠার ছিল। এরপরে সামাজিক ব্যবস্থায় যেটা আমরা লক্ষ্য করেছি, তখন কিছু ধনী পুরোহিত শ্রেণী, মধ্যবিত্ত বণিক ও কারিগর শ্রেণী ছিল, শ্রমিক শ্রেণী ছিল। সবচেয়ে উঁচু অবস্থানে থাকতো পুরোহিত শ্রেণীরা। ছাত্রীরা তখনকার অর্থনৈতিক অবস্থা, আমরা এখন অর্থনৈতিক অবস্থায় ছিল বিশেষ করে কৃষি ডিপেন্ডেন্ট অর্থনৈতিক অবস্থা, এবং ব্যবসা বাণিজ্যও ছিল। নদী তীরবর্তী হওয়াতে সেখানে কৃষিকাজ খুব ভালো হতো। কৃষিজাত উৎপন্ন দ্রব্য ছিল যব, বার্লি, মটরশুঁটি, খেজুর ইত্যাদি উল্লেখযোগ্য ছিল, এবং সেখানে পশুপালন খুব ভালো ছিল। বিভিন্ন কুকুর, ছাগল, ভেড়া, মহিষ লালন পালন হতো। রাজনৈতিক ব্যবস্থা বেশ ভালো ছিল, এবং লিখন পদ্ধতিতে বেশ সমৃদ্ধশালী ছিল সিন্ধু সভ্যতা। এটাই ছিল মোটামুটি আমাদের